হ্যালো এসিএসিয়ান, ওয়েলকাম টু এসিএস এডুকেশন। বন্ধুরা, আজকে আমরা একটা নতুন কোর্স স্টার্ট করছি, যেটা হচ্ছে যে ফাউন্ডেশন কোর্স। এই কোর্সে আমরা অ্যাকচুয়ালি 11-12 যে টোটাল সিলেবাসটা আছে, সেই টোটাল সিলেবাসটা একদম প্রথম থেকে শেষ অবধি সিকোয়েন্সিয়ালি ক্লাসগুলো আলোচনা করব আর কি। তো এখানে একদম প্রথম যে একদম ফান্ডামেন্টাল যে কনসেপ্ট, সেই ফান্ডামেন্টাল কনসেপ্ট থেকেই আমাদের স্টার্ট হবে। মানে ব্যাপারটা কেন এটা করছি এই কারণে যে আমরা দেখেছি যে যখন ক্লাস 10 থেকে মানে মাধ্যমিক দেওয়ার পরে 11-এর ছেলেমেয়েরা ওঠে সায়েন্স নিয়ে, তখন এই যে 9-10-এর যে সিলেবাস আর ক্লাস 11-12-এর যে সিলেবাস, সেই সিলেবাস বা বইয়ের ভলিউম এটার মধ্যে একটা বিরাট গ্যাপ আছে আর কি। তো স্বাভাবিকভাবেই যারা মধ্যমেধার ছাত্র বা ইভেন সবাই, তারা না একটু সময় লাগে বা প্রথমেই ভয় পেয়ে যায় 11-এর সায়েন্সের ওই সাবজেক্টগুলো দেখে আর কি। তো অনেকেই সায়েন্স ছেড়ে পালিয়ে যায় বা অনেকে ক্লাস 11টাকে ভালো করে রপ্ত করতে পারে না। হ্যাঁ, তো এই জিনিসটা সমাধান করতে হবে। এই জিনিসটা সমাধান করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে একদম যে 9-10 লেভেলের যে ফিজিক্যাল সায়েন্সটা তোমরা পড়ো আর কি, সেই 9-10-এর সিলেবাসটাকে কন্টিনিউ করতে হবে। মানে ওখান থেকেই সিলেবাসটাকে কন্টিনিউ করতে হবে, ফান্ডামেন্টাল জিনিসগুলো দিয়ে শুরু করতে হবে, যাতে করে এই যে গ্যাপটা তারা ফিল করতে না পারে। তো আমরা সেই উদ্দেশ্যে এই জিনিসটা করছি। তো আমরা একদম প্রথম থেকে আলোচনাটা করব, যেখানে একটা ছেলেমেয়ের যে 9-10-এর যে কনসেপ্ট যদি মোটামুটি থাকে, সেখান থেকে সে 11-12-এর এই সিলেবাসটাকে কন্টিনিউ করতে পারবে, কোনো অসুবিধা হবে না আর কি। এবং সেই সঙ্গে আমরা হাই ডেফিনেশন প্রেজেন্টেশনের মাধ্যমেই ক্লাসগুলো করব বা আলোচনা করব, যেখানে ছেলেমেয়েদের ভিজুয়ালাইজ করতেও সুবিধা হবে, তোমরা সহজে ভিজুয়ালাইজ করতে পারবে, জিনিসগুলো ভালো লাগবে দেখতে। তো এইভাবে আমরা পুরো সিলেবাসটাকে কভার করব আর কি। তো আজকে আমরা খুব ইন্ট্রোডাকশন একটা মানে ক্লাস বা আলোচনা করব আর কি, ইন্ট্রোডাক্টরি ক্লাস যেটাকে বলে। সেখানে একদম ফান্ডামেন্টাল যেগুলো ক্লাস 7, 8, 9-এ তোমরা পড়াশোনা করেছো, সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব। তারপর আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। তারপর যে মেন কন্টেন্ট আমরা 11-12-এ পড়ি, সেগুলোতে আমরা ঢুকবো আর কি। ঠিক আছে? তো দেখবে তোমাদের ক্লাস 11-এ একটা চ্যাপ্টার প্রথমেই থাকে, সেটাকে বলা হয় সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি। এইটা দিয়ে আমরা শুরু করব। এটাতে একদম ফান্ডামেন্টাল জিনিসপত্র আছে, সেগুলো তোমরা সহজেই বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক প্রথম ক্লাস, আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস। দেখো, এটা দেখবে তোমরা এই চ্যাপ্টারটা তোমাদের ক্লাস 11-এর যে সিলেবাসটা আছে, তোমাদের একদম প্রথমেই এই চ্যাপ্টারটা থাকে। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই এই চ্যাপ্টারটা ভালো করে পড়া হয় না ছেলে মেয়েদের, বা তোমরা ভালো করে যারা ক্লাস 12-এর স্টুডেন্ট আছো তারাও জানো যে এটা ভালো করে প্রথমেই শেখা হয় না। প্রথমেই অন্যান্য চ্যাপ্টারগুলো শুরু হয়, যাতে করে এই জায়গাগুলো গন্ডগোল থাকে। ফলে এর ভিতরে যে মূল কনসেপ্ট যে বলে একটা চ্যাপ্টার যেটা পড়া হয়, সেখানে মোলের ধারণা, নর্মালিটি, মোলারিটি যে ব্যাপার, বা এই যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো যেগুলো খুবই ইম্পর্টেন্ট কেমিস্ট্রির জন্য, সেইগুলো মানে কনসেপ্ট ক্লিয়ার কখনোই হয় না আর পরে। তো যার পরে যারা আমি অনার্সের স্টুডেন্টদেরকে পড়াতে গিয়ে দেখেছি, সেখানে তাদের অনার্সে এসেও তাদের ওই কনসেপ্টগুলো ঠিকঠাক ক্লিয়ার থাকে না। ফলে তারা পুরো সেশন জুড়েই, পুরো অনার্স জুড়েই তারা বিভিন্ন প্র্যাকটিক্যাল, বিশেষ করে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে করতে গিয়ে, তখন তারা এই ক্যালকুলেশন করতে গিয়ে আটকে যায় আর কি সব কিছু। তো সেই জায়গাগুলো আশা করবো যে ঠিক হয়ে যাবে। তো এই ক্লাসগুলো তোমরা পরপর দেখো, দেখবে যে এটা ঠিকই হবে আর কি, ঠিকঠাকই হবে আশা করছি। তো শুরু করা যাক, যে আমরা একদম প্রথম থেকে শুরু করি, যে যেটাকে বলে একদম ইন্ট্রোডাকশন। দেখো, প্রথমে যেটা বলবো যে ম্যাটার মানে পদার্থ যেটাকে বলে, সেই ম্যাটার কাকে বলে। এটা যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয়, তাহলে তুমি কি বলবে? দেখো, ম্যাটার তাকেই বলা হয় যার মাস আছে এবং যারা একটা স্পেস অকুপাই করছে, একটা জায়গা দখল করছে, তাদেরকেই ম্যাটার বলা হয়। যেমন ধরো আমার কাছে একটা পেন আছে, এই পেনটা একটা ম্যাটার। কেন? কারণ এই পেনটার একটা মাস আছে এবং এই একটা জায়গা দখল করেছে, স্পেসে একটা ভলিউম দখল করেছে। তাহলে যারা এই কাজটা করে তাদেরকেই আমরা ম্যাটার বলবো, তাই না? আর যারা এটা করে না, যাদের মাস নেই, মাসলেস, বা যারা ভলিউম অকুপাই করে না, তাদেরকে আমরা ম্যাটার বলবো না। তাহলে এটা হচ্ছে ম্যাটার। এবার দেখো, এই ম্যাটারকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা অন দ্য বেসড অন ফিজিক্যাল প্রপার্টিজ, আর একটা কেমিক্যাল প্রপার্টিজের উপরে।
যেটাকে ফিজিক্যাল প্রপার্টিজের উপর ক্লাসিফাই করলে সেটাকে বলে ফিজিক্যাল ক্লাসিফিকেশন, আর যেটা কেমিক্যাল প্রপার্টিজের উপর বেস করে আমরা বিচার করছি সেটাকে বলে কেমিক্যাল ক্লাসিফিকেশন। তো এখানে দেখো ফিজিক্যাল ক্লাসিফিকেশনে আমরা সবাই জানি যে ফিজিক্যাল ক্লাসিফিকেশন মানে ভৌত ধর্ম যেটাকে বলা হয়, সেই ভৌত ধর্মের উপর বেস করে যে ক্লাসিফিকেশন সেটা হচ্ছে যে পদার্থের ভৌত অবস্থা, ম্যাটারের যে ফিজিক্যাল স্টেট সেইটা আগে আমাকে জানতে হবে। দেখো আমরা জানি যে ফিজিক্যাল স্টেট, সেখানে তিনটে ফিজিক্যাল স্টেট হয়, একটা হচ্ছে সলিড, একটা লিকুইড আর একটা গ্যাস। তাহলে তিনটে স্টেট হয় যেটাকে আমরা একসঙ্গে আমরা ফিজিক্যাল স্টেট বলছি। যেখানে সলিড স্টেট মানে কি, সলিড স্টেট আর লিকুইড স্টেট আর গ্যাসিয়াস স্টেট, এই তিনটের মধ্যে বেসিক্যালি পার্থক্য কি? পার্থক্য দেখো এদের মধ্যে কিছু হয় না, মানে মানে এদের মধ্যে মলিকুলের মধ্যে ইনহারেন্ট মলিকুলের কোনো চেঞ্জ হয় না, তার বন্ড ব্রেক করে না বা তার বন্ড অ্যাঙ্গেলগুলো পরিবর্তন হয় না। এখানে যেটা হয় সেটা হচ্ছে যে মলিকিউলগুলো একটা কন্টেনারে ধরো অনেকগুলো তুমি মলিকিউল নিয়েছো, সেই মলিকিউলগুলোর মধ্যে জাস্ট ডিস্টেন্সের পার্থক্য আর কি। তো কীরকম ব্যাপারটা হচ্ছে যে যদি এমন হয় যে সলিড স্টেট নিয়ে বলি, তাহলে বলা হচ্ছে যে ধরো মলিকিউলগুলোকে যদি আমরা খুব কাছাকাছি লিখি, একদম তাদের মধ্যে দূরত্বগুলো টেন্স টু 0, তারা প্রায় একে অপরের সঙ্গে যদি টাচ করে থাকে, তাহলে এই রকম অবস্থায় তারা খুব কাছাকাছি থাকার ফলে তাদের ডেনসিটি বা ঘনত্ব তাদের খুব বেশি হবে। তাহলে এই যে ঘনত্ব যদি বেশি হয়, তারা খুব কাছাকাছি থাকে, তাহলে তাদেরকে আমরা খুব সহজে তাহলে ফিজিক্যালি অবজার্ভ করতে পারবো, তাদেরকে দেখতে পাবো। এবং তারা যেহেতু একসঙ্গে টাচ করে থাকবে, টাইটলি তারা বাউন্ড থাকবে একে অপরের সঙ্গে, তাহলে তাদেরকে সহজে কি করা যাবে না, তাদেরকে সহজে আলাদা করা যাবে না, তাদেরকে ভাঙা যাবে না, তাই না? তাহলে তারা একটা জায়গায় কি এগ্রিগেট ফর্ম করে থাকবে, ঠিক আছে? তো এই যে যাদের মধ্যে ডিস্টেন্স খুব কম, টেন্স টু 0 ডিস্টেন্সে তারা আছে, একে অপরের সঙ্গে টাচ করে আছে, কম্প্যাক্ট হয়ে আছে, তাহলে এই যদি অবস্থায় থাকে কোনো মলিকিউল, তাহলে সেই কালেকশন অফ মলিকিউলের যে স্টেট হবে সেটা হবে সলিড স্টেট। এবার আমরা জানি যে এই ধরো এই পেনটা একটা সলিড, তাই তো? তাহলে এখানে যে মলিকিউলগুলো রয়েছে সেগুলো কি কম্প্যাক্ট রয়েছে, তাই জন্য এটাকে বলা হবে সলিড ফর্ম। আচ্ছা, এবার আমরা ইন রিয়ালিটিতে আমরা আইসের সঙ্গে কম্পেয়ার করতে পারি। আইস যখন মানে আইস স্টেটে যখন থাকে H2O বা জল, তখন সেখানে কি হয় না, সেখানে মলিকিউলগুলো খুব কাছাকাছি থাকে এবং তাদের মধ্যে আমরা জানি যে একটা হাইড্রোজেন বন্ড বলে একটা জিনিস আছে, সেটা আমরা পরে পড়বো। তো সেই হাইড্রোজেন বন্ডের মাধ্যমে তারা একে অপরের সঙ্গে জুড়ে থাকে, যার ফলে তারা একটা হাইলি ডেন্স একটা ম্যাটার তৈরি করে, যেটাকে আমরা বলবো সলিড স্টেট। এবার এই সলিড স্টেট থেকে যদি মলিকুলগুলোকে যে কোনোভাবে আমরা তাদের সেপারেশন বা ডিস্টেন্সটাকে বাড়িয়ে দিতে পারি, একে অপরের সঙ্গে দূরত্ব একটু বাড়িয়ে দিতে পারি, তাহলে ডিস্টেন্সটা যদি একটু বেড়ে যায়, মানে ধরো এরকম আমি বলছি ধরো আর একটু বেড়ে গেল এরকম মলিকুলগুলোর মধ্যে, তাহলে সেই ডিস্টেন্স বেড়ে গেলে কি হবে, তাদের মধ্যে যে কম্প্যাক্টনেস, সেই কম্প্যাক্টনেসটা থাকছে না। কম্প্যাক্টনেস যদি না থাকে, তারা কি হবে, সহজে তারা একে অপরের সঙ্গে সেপারেট হয়ে যাচ্ছে, তাহলে তাদের ইন্টারাকশন, ইন্টার অ্যাটমিক বা ইন্টার মলিকুলার ইন্টারাকশন সেটা কমে যাচ্ছে। ফলে তাদের যে স্টেটটা তৈরি হবে, সেই স্টেটটাকে আমরা বলবো লিকুইড স্টেট। এটা কিভাবে হতে পারে না, আমরা যদি এখান থেকে এটাকে কিভাবে যেতে পারি না, যদি আমরা টেম্পারেচারটাকে বাড়িয়ে দিই, তাহলে টেম্পারেচার বাড়িয়ে দিলে, তাহলে টেম্পারেচার বাড়তে বাড়তে যত টেম্পারেচার আমি বাড়িয়ে দেবো, তত কী হবে, এদের মধ্যে ডিস্টেন্স বা সেপারেশন বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এমন একটা টেম্পারেচার আসবে, তারা সেই টেম্পারেচারে গেলেই সঙ্গে সঙ্গে তাদের ফেসটা, মানে সলিড যে ফেসটা ছিল সেটা আস্তে আস্তে লিকুইফাই করে যাবে, মানে যেমন বরফ গলে জল হয়ে যায়। তো সেই যে টেম্পারেচারটা, যে টেম্পারেচারে এই সলিড থেকে লিকুইডে কনভার্ট হচ্ছে, বা এটাকে বলে ফেস ট্রানজিশন, সলিড ফেস থেকে লিকুইড ফেস, দ্যাট ইজ ফেস ট্রানজিশন। এই যে টেম্পারেচারে এই ঘটনাটা ঘটছে তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি মেল্টিং পয়েন্ট বা মেল্টিং টেম্পারেচার। তো মেল্টিং টেম্পারেচারে কী হয়, বা মেল্টিং টেম্পারেচার উপরে গেলে কি হয়, সলিড কী হয়ে যাবে, লিকুইডে কনভার্ট হয়ে যাবে। তার মানে কি হয়, অ্যাকচুয়ালি এটা সেপারেশন অফ মলিকিউলস বা অ্যাটমস, তাদের সেপারেশনটা বেড়ে যায়। সিমিলারলি যদি আরও টেম্পারেচার আমি বাড়িয়ে দিই, তাহলে আরও তাদের মধ্যে কী হবে, মলিকুলের মধ্যে একটা র্যান্ডম অ্যান্ড ক্যাওটিক মোশন তৈরি হবে, যার ফলে তারা আরও সেপারেট হয়ে যাবে, তাদের মুভমেন্ট আরও বেড়ে যাবে, তাদের কাইনেটিক এনার্জি আরও বেড়ে যাবে, ফলে তারা আরও দূরে যাবে, দূরে গিয়ে একটা টেম্পারেচার আসবে, যে টেম্পারেচারকে বলা হয় বয়েলিং টেম্পারেচার। যে টেম্পারেচারে গেলে তখন কী হবে, তারা
সেপারেট হয়ে যাবে, ঠিক আছে? তো সেপারেট হয়ে গিয়ে অনেকটা দূরে চলে যাবে, অনেকটা দূরে চলে গেলে সেই ফেজটাকে আমরা তখন কি বলবো? তখন তাকে আমরা গ্যাসিয়াস ফেজ বলবো। অবভিয়াসলি এর মধ্যে একটা আরেকটা ফেজ হয় ভেপার ফেজ, তারপর গ্যাসিয়াস ফেজ যায়, তো সেইটা আমি বলছি আর কি। তো এই যে তিনটে ফেজ আমরা আলোচনা করলাম, যে একটা সলিড ফেজ, লিকুইড ফেজ এন্ড গ্যাসিয়াস ফেজ, এদের মধ্যে বেসিক্যালি পার্থক্য হচ্ছে যে ইন্টার অ্যাটমিক বা ইন্টারমলিকুলার সেপারেশন। যত সেপারেশন বাড়বে তত সলিড থেকে সে লিকুইড, লিকুইড থেকে সে গ্যাসে যাবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। এবার এখানে একটা প্রপার্টি আমরা দেখে নিই, সেটা হচ্ছে যে সলিডের আমরা সবাই জানি, ছোটোবেলা থেকে তোমরা পড়ছো ক্লাস 7-8 থেকে, ওই জন্য আমরা বললাম যে একদম বেসিক লেভেল থেকে শুরু করবো যাতে করে তোমাদের কোনো অসুবিধা না হয় বুঝতে। তো সেখানে আমরা দেখো জানি যে আমরা ক্লাস 7-8-এ পড়েছি যে সলিডের একটা নির্দিষ্ট শেপ আছে। হ্যাঁ, সলিড যে কোনো সলিড, এখন এটা পেনটার একটা নির্দিষ্ট শেপ আছে, এটা হ্যাঁ একটা সিলিন্ড্রিক্যাল একটা শেপ আছে এটার। তো ডেফিনিট একটা শেপ থাকবে এবং তার একটা ভলিউম থাকবে। দেখো এটা ভলিউম অকুপাই করেছে, তাহলে এটার একটা ডেফিনিট শেপ অ্যান্ড ভলিউম তুমি দেখতে পাচ্ছ, তাহলে সলিডে সেটা থাকবে। কিন্তু যখনই তুমি একটা জলের ক্ষেত্রে দেখবে, তখন জলের ক্ষেত্রে কি দেখবে? লিকুইডের ক্ষেত্রে যখন দেখবে তখন কি দেখবে? দেখো জলের যেটা তুমি দেখতে পাচ্ছ এটার মধ্যে লিকুইড আছে। হ্যাঁ, তাহলে লিকুইড অবস্থায় এটা যেহেতু আছে, তাহলে এটা দেখো তো নির্দিষ্ট কোনো শেপ নেই। আমি যেটাকে নাড়াচ্ছি তো ও পরিবর্তিত হচ্ছে, এক এক জায়গা থেকে আরেক জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটাকে যদি আমি বোতল থেকে অন্য কোনো পাত্রে রাখি, তাহলে সেই পাত্রের আকার ধারণ করবে আর কি। তো এর নির্দিষ্ট কোনো শেপ নেই, তাই লিকুইডের নির্দিষ্ট কোনো শেপ হয় না, তার মানে নো স্পেসিফিক শেপ, বাট ডেফিনিট ভলিউম তো একটা আছেই। মানে যেমন ধরো এই যে জলের বোতলের যে জলটা আছে, এটা মোটামুটি 1 লিটার জল আছে, এটা তুমি যে পাত্রেই রাখো না কেন এটার ভলিউম ওই 1 লিটারই হবে আর কি। তাহলে ভলিউম তো এর পরিবর্তন হবে না, তুমি যে অবস্থাতেই তুমি রাখো না কেন মোটামুটি, তাহলে এই অ্যাটমসফিয়ারিক প্রেশারে যদি তুমি রাখো 1 অ্যাটমসফিয়ারে, তাহলে ভলিউম তো একই থাকবে আর কি। আচ্ছা, তাহলে এখানে লিকুইডের ক্ষেত্রে নো স্পেসিফিক শেপ বাট ডেফিনিট ভলিউম তো অবশ্যই আছে। ঠিক আছে। আচ্ছা, গ্যাসের ক্ষেত্রে কি হয়? গ্যাসের ক্ষেত্রে মনে করো একটা বেলুনে একটা তুমি গ্যাস ভরে দিলে, তাহলে সেখানে কি হয়? সেখানে যেটা হয়, সেখানে তুমি দেখো বেলুনে যদি গ্যাস ভরে দাও, তাহলে তার নির্দিষ্ট কোনো শেপ তো পাবে না, কারণ বেলুনটা যখন তুমি বাস্ট করে দেবে তখন সেটা কি হয়ে যাবে না, সেই গ্যাসগুলো পুরো ছড়িয়ে যাবে ইনফাইনাইট। তো একটা ঘরের মধ্যে ক্লোজড রুমের মধ্যে যদি তুমি করো যে একটা বেলুনে তুমি গ্যাস ভরে আনলে, এবার গ্যাসটাকে বেলুনটা তুমি বাস্ট করে দিলে, তাহলে কী হবে? ওই যে গ্যাস যেটা আছে সেটা পুরো ছড়িয়ে যাবে। তাহলে ওটা ছিল একটা বেলুন, মানে একটা স্ফেরিক্যাল বেলুনের মতো শেপ ছিল, এখন তারা একটা ঘরের মধ্যে পুরো আটকে গেল, মানে পুরো ঘরটা দখল করলো, তার একটা কিউব শেপ হয়ে গেল। তাহলে তার এরও নির্দিষ্ট কোনো শেপ আমরা পাই না, নো ফিক্স শেপ, এবং ইভেন এর ভলিউমও নেই। কেন ভলিউম নেই এটার? কারণ জলের ক্ষেত্রে দেখো, জলের ক্ষেত্রে একটা নির্দিষ্ট ভলিউম ছিল, মানে জল মানে একটা বোতল থেকে তুমি যদি একটা মানে অন্য বালতিতে ঢালো, তাহলে সেখানে দেখবে সে 1 লিটারই থাকবে। কিন্তু যদি তুমি গ্যাসের ক্ষেত্রে দেখো, গ্যাসের ক্ষেত্রে কি হয়? গ্যাসের ক্ষেত্রে তার নির্দিষ্ট কোনো ইয়ে নেই আর কি, ভলিউম নেই। তুমি ওই বেলুনের মধ্যে রেখেছিলে যখন, তখন তার ভলিউমটা ছিল এতটা, যেই বেলুনটা বাস্ট করে দিলে তখন সেটা এক্সপ্যান্ড করে গেল, এক্সপ্যান্ড করে গিয়ে পুরো ঘরের জায়গাটা দখল করে নিল, তাহলে ভলিউমটা তারা পুরো ঘরের ভলিউম পেয়ে গেল আর কি, তাহলে ভলিউমও তার চেঞ্জ হয়ে গেল। কিন্তু এটা জলের বা লিকুইডের ক্ষেত্রে এটা হয় না, তাই জন্য গ্যাসের ক্ষেত্রে বলা হবে নো ফিক্সড ভলিউম অ্যান্ড শেপ। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে ফিজিক্যাল ক্লাসিফিকেশন, যেখানে আমরা কোনো ম্যাটারকে ক্লাসিফাই করতে পারছি। এগুলো আমরা নিচু ক্লাসে দেখো, তোমরা সবাই পড়েছো যে সলিড, লিকুইড এবং গ্যাস, এই যা। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা দেখব কেমিক্যাল ক্লাসিফিকেশন। কেমিক্যাল ক্লাসিফিকেশনে কী হবে? দেখো, কেমিক্যাল ক্লাসিফিকেশন মানে সেখানে একটা নির্দিষ্ট হারে, নির্দিষ্ট প্রপোর্শনে তাদেরকে ম্যাটারকে মেশাতে হবে। মেশালে দেখো একটা মিক্সচার তৈরি হবে। মিক্সচার কেমন তৈরি হবে? ধরো মনে করো যে আমি মেশালাম কীরকম না, একটা জল নিলাম আর তার মধ্যে লবণ দিয়ে দিলাম, তাহলে ওটা মিশিয়ে একটা লবণ জল তৈরি হলো, দিস ইজ দ্য মিক্সচার। হ্যাঁ, এবং সেই মিক্সচারে একটা অবশ্যই একটা প্রপোর্শন থাকবে, যে তো তুমি 1 লিটার জল নিলে তার মধ্যে ধরো 20 গ্রাম তুমি NaCl দিয়ে দিলে, তাহলে এই যে 1 লিটার জলে 20 গ্রাম মেশালে, তাহলে এই নির্দিষ্ট প্রপোর্শনে এটা একটা মিক্সচার তৈরি করলো। এবার সেরকম সলিড সলিড মিক্সচারও করতে পারো, তুমি বালির সঙ্গে তুমি সিমেন্ট মেশালে, তাহলে সেই মিশ্রণটাও একটা মিক্সচার তৈরি করলো আর কি। তো সেটাকে আমরা বলবো কেমিক্যাল ক্লাসিফিকেশন, সেখানে আমরা করতে পারি। আবার দেখো পিওর সাবস্টেন্স যারা, তাদেরও আমরা মানে কম্পোজিশন করতে, ফিক্সড কম্পোজিশনে তাদেরকে মেশাতে পারি আর কি। আচ্ছা, তাহলে এবার দেখো নেক্সট হচ্ছে যে এই যে দুটো ভাগ আমরা করলাম, মিক্সচার অফ মানে সাবস্টেন্স আর পিওর সাবস্টেন্স, এই দুটো আমরা যে বললাম, এখানে ফার্দার আবার দেখো করা যায়
যে একটা হচ্ছে মিক্সচারটা হচ্ছে হোমোজিনিয়াস মিক্সচার নাকি হেটেরোজিনিয়াস মিক্সচার। দেখো হোমোজিনিয়াস মিক্সচার মানে কি? হোমোজিনিয়াস মিক্সচার মানে হচ্ছে যে ধরো কি বলে একটা জল 1 লিটার জল তুমি নিলে, তার মধ্যে তুমি ওই 20 গ্রাম লবণ দিয়ে দিলে, তাহলে কি হবে? 1 লিটার জলের মধ্যে যদি 20 গ্রাম লবণ দিয়ে তুমি ডিজলভ করে দাও, ভালো করে ওটাকে নাড়িয়ে দাও, তাই দেখবে যে ওটা পুরো ডিজলভ হয়ে যাবে এবং ওই জলের যে কোনো একটা পার্ট থেকে তুমি যদি 1 চামচ ওই লবণ জল নিয়ে টেস্ট করো, তুমি একই রকম টেস্ট পাবে। কেন? কারণ হচ্ছে ওই যে জলের মধ্যে যে লবণটা তুমি ডিজলভ করেছো, সেখানে প্রত্যেকটা পার্টে লবণ জলের কনসেন্ট্রেশন, সলিউশনের যে কনসেন্ট্রেশন, গাঢ়ত্ব, সেটা একই আছে। ফলে তুমি যে কোনো পার্ট থেকে তুমি যদি নাও, তাহলে তুমি একই রকমের তুমি লবণ জলের স্বাদ পাবে, মানে লবণের পরিমাণটা তুমি একই পাবে। তাহলে এই রকম যদি হয়, তাহলে তাকে আমরা বলি হোমোজিনিয়াস মিক্সচার। এবার এর ঠিক উল্টো আর একটা কি হতে পারে না, হেটেরোজিনিয়াস মিক্সচার। হেটেরোজিনিয়াস মিক্সচারটা কি? হেটেরোজিনিয়াস মিক্সচারটা হচ্ছে যে ঠিক উল্টো, মানে এখানে ধরো এক্সাম্পল আমি দিতে পারি যে ধরো তুমি বাড়িতে যখন ওই কনস্ট্রাকশনের কাজ হয়, তোমরা দেখেছো বালির সঙ্গে বালির সঙ্গে সিমেন্ট মেশানো হয়। বালির সঙ্গে সিমেন্ট যখন মেশানো হয়, তখন তারা ওই একটা নির্দিষ্ট প্রপোর্শনে মেশানোর চেষ্টা করে ঠিকই, কিন্তু যখন মেশানো হয়, তারা কোদাল দিয়ে যখন মেশায়, তখন দেখবে যে তুমি ভালো করে যদি খেয়াল করে দেখবে কোনো একটা জায়গায় সিমেন্ট একটু বেশি থেকে যায়, অন্যান্য জায়গায় বালি সিমেন্টটা মোটামুটি এসেছে, আরেক জায়গায় বালিটা একটু বেশি হয়ে যায়। তো যতই ভালো করে ও কোদাল দিয়ে মেশাক না কেন, দেখবে যে ভালো করে তুমি যদি দেখো, দেখবে কোনো জায়গায় সিমেন্ট বেশি তো কোনো জায়গায় বালি বেশি, এটা হবে। তো এই যে তাহলে এই যে মিক্সচারটা হলো, এই মিক্সচারটা কোনোভাবেই হোমোজিনিয়াস নয়। তাহলে বিভিন্ন পার্টে তুমি দেখছো যে তাদের প্রপোর্শনটা একই নেই, কিন্তু তারা ওই ধরো দেখা যাচ্ছে 1:3, ওই বলা হয় যে 1 বস্তা সিমেন্ট আর 4 বস্তা বালি এরকম দিয়ে মেশানোর চেষ্টা করছে, কিন্তু দেখা যাচ্ছে তুমি যখন 1:4 তুমি রেশিও মেশালে, কিন্তু সব পার্টে তুমি 1:4 পাবে না। কোথাও দেখা যাচ্ছে 1:3.5 পেলে, কোনো এক জায়গায় একটু বেশি কম পেলে, এইরকম হবে আর কি। তো সেই রকম যদি হয়ে যায় মিক্সচার, তাহলে সেই মিক্সচারটাকে আমরা বলবো হেটেরোজিনিয়াস মিক্সচার। তাহলে মিক্সচারের মধ্যে যদি প্রপোর্শন সব জায়গায় সমান না থাকে, তাহলে সেটাকে আমরা বলবো হেটেরোজিনিয়াস, আর যদি সমান থাকে তাহলে আমরা বলবো হোমোজিনিয়াস। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, এইবার আমরা যদি পিওর সাবস্টেন্সের কথা বলি, পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে কী হয়? দেখো এলিমেন্টের ক্ষেত্রে আমরা ওই যে কোনো ধরো লোহার ক্ষেত্রে, হ্যাঁ, পিওর সাবস্টেন্স একটা লোহার মধ্যে কার্বনের আয়রন থাকছে যখন, তাহলে মেনলি ওটা আয়রনই আমি যদি ধরে নিই, তাহলে ওর মধ্যে কার্বনও থাকে। তো মেনলি যদি আয়রন ধরে নিই, তাহলে আয়রনের ওখানে কম্পোজিশন সব জায়গায় মোটামুটি একই থাকবে। হ্যাঁ, আর কম্পাউন্ডের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে ধরো যে কোনো একটা কম্পাউন্ড তুমি মনে করো সিলিকেট, হ্যাঁ, এই ধরনের যারা বিভিন্ন কম্পাউন্ড আর কি, তো সেই কম্পাউন্ডের মধ্যেও আমরা দেখব যে তারা একটা প্রপোর্শনে সেখানে আছে আর কি। তো এগুলো আমরা কেমিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে ফেলতে পারি আর কি। আচ্ছা, নেক্সট এবার আমরা আলোচনা করবো হচ্ছে প্রপার্টিজ অফ ম্যাটার। আচ্ছা, প্রপার্টিজ আমরা জানি যে বাংলায় যেটাকে আমরা বলি ধর্ম, পদার্থের ধর্ম যেটা, হ্যাঁ, প্রপার্টিজ অফ ম্যাটার। তো সেখানে আমরা সবাই পড়েছি পদার্থের ধর্ম কয় প্রকার না, 2 প্রকার। একটাকে বলা হয় ভৌত ধর্ম, আর একটাকে বলা হয় কি রাসায়নিক ধর্ম। তো যেটাকে আমরা বলি ফিজিক্যাল প্রপার্টিস মানে ভৌত ধর্ম, আর রাসায়নিক ধর্ম মানে হচ্ছে কেমিক্যাল প্রপার্টিস। তো সেখানে আমরা কি জানি ভৌত ধর্মের ক্ষেত্রে? সবাই আমরা জানি, একটু তবু দেখে নিই। ব্যাপারটা হচ্ছে যে প্রপার্টিজ হুইচ ক্যান বি মেজার্ড অর অবজার্ভড উইদাউট চেঞ্জিং দি আইডেন্টিটি অফ কম্পোজিশন। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা তোমরা সবাই জানো যে কোনো একটা পদার্থের ভৌত ধর্ম বলতে কি বুঝি না, সেই ধর্ম বা সেই প্রপার্টিজ যেখানে তাদের যদি আমরা তাদের ফিজিক্যাল স্টেটকে চেঞ্জ করি, ওই যেমন বলছিলাম না যে সলিড থেকে লিকুইডে যাচ্ছ বা লিকুইড থেকে গ্যাসে যাচ্ছ, এটা তো ফিজিক্যাল চেঞ্জ। তো ফিজিক্যাল এই যে চেঞ্জটা যেটা করছো, এই চেঞ্জ করলে দেখো তার আইডেন্টিটির কোনো পরিবর্তন হবে না। আইডেন্টিটি মানেটা কি? ধরো মনে করো আমি জলের ক্ষেত্রে বলি, জল যখন বরফ অবস্থায় থাকবে তখন কি হবে না, জাস্ট পার্থক্যটা হচ্ছে যে জল বরফ হওয়া মানে জল মলিকিউলগুলো, ওয়াটার মলিকিউল, H2O মলিকিউলগুলো তারা খুব কাছাকাছি থাকবে, খুব কাছাকাছি কম্প্যাক্ট থাকবে। ফলে তাদের কি হবে না, তাদের মধ্যকার ইন্টারাকশানটা খুব বেশি হবে, হ্যাঁ, তার জন্য তারা হার্ড হবে। আচ্ছা, এবার যখনই তুমি ওটাকে লিকুইফাই করছো, হিট দিচ্ছ, লিকুইফাই করছো, তারা কি হবে না, তারা মেল্ট করবে। তারা কি হবে, মেল্ট করে জল তৈরি করবে, গলে জল তৈরি করবে।
এটার মানেটা কি? মানেটা হলো তারা জাস্ট কি করলো, তারা একে অপরের থেকে ডিস্টেন্সটাকে বাড়িয়ে লিকুইফাই করে গেল। কিন্তু ওই লিকুইফাই করার পরে তাদের মধ্যে কিন্তু ওই যে H2 মলিকুলে যে বন্ড, মানে ধরো H2 মলিকুলে তোমরা সবাই জানো যে H2 মলিকুল দেখতে কেমন, এই যে H2 মলিকিউল যেটা, এই মলিকিউলের এই বন্ডগুলো কখনো ভাঙবে না, এই বন্ডের কোনো পরিবর্তন হবে না। তাহলে তুমি যদি বরফের মধ্যে দেখো, বরফের মধ্যেও তুমি জলের স্ট্রাকচার এটাই দেখবে, আর যখন বরফ গলে জল তৈরি হবে তখন জলের মধ্যেও তোমরা এই জিনিসটাই দেখতে পাবে। H2 মলিকুলের যে ছবিটা এরকমই হবে, তাদের কোনো বন্ড ব্রেকিং হয়ে অন্য কিছু তৈরি হয়ে যাবে না কখনো। তাহলে হিট দিলে তারা জাস্ট মেল্ট করলো, তার মানে তাদের আইডেন্টিটি যেটা, সেটা জল, যেটা সেই জলই থাকবে, সে H2ই থাকবে, সে কখনো ওটা ব্রেক করে অন্য কিছু তৈরি করবে না। তাহলে এটাই হচ্ছে ব্যাপার, যে প্রপার্টিজ হুইচ ক্যান বি মেজার্ড অর অবজার্ভড উইদাউট চেঞ্জিং দি আইডেন্টিটি অফ দি কম্পোজিশন। তাহলে আইডেন্টিটি অফ দি কম্পোজিশন চেঞ্জ হবে না। যেমন ধরো আমরা কি বলতে পারি, এই যেমন একটা বললাম যে মেল্টিংয়ের ব্যাপারটা, তাহলে মেল্টিং, কালার, বয়েলিং, ডেনসিটি, এইগুলোর যদি পরিবর্তন করো তুমি, কালার সব কিছু, তাহলে সেইগুলোতে দেখবে তোমরা যে তাদের কোনো ইয়ে হয় না, মানে তাদের আইডেন্টিটি কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, ওকে। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টিস। কেমিক্যাল প্রপার্টিস ঠিক উল্টো। কেমিক্যাল প্রপার্টিস কি হয় না, তাদের আইডেন্টিটি পরিবর্তন হয়ে যায়, কারণ কেমিক্যাল রিয়াকশন যখন তারা করে তাহলে তারা অন্য একটা কম্পাউন্ড তৈরি করে কেমিক্যাল রিয়াকশনের ফলে তাদের বন্ড ব্রেক করে যায়, বন্ড ব্রেক করে নতুন একটা কম্পাউন্ড তৈরি করে ফেলে। তো এখানে তাদের আইডেন্টিটি কিন্তু লস হয়। আচ্ছা, এখানে প্রপার্টিজ হুইচ ক্যান বি মেজার্ড অনলি বাই এ কেমিক্যাল রিয়াকশান। তাহলে কেমিক্যাল রিয়াকশান করে আমরা তাদের চেঞ্জটা দেখব, দেখে তখন তারা বুঝবো যে এখানে কি কেমিক্যাল চেঞ্জ হয়েছে। তাহলে এই যে চেঞ্জটা, এটা কিন্তু কেমিক্যাল প্রপার্টিজের মধ্যে পড়ছে। এবং এই কেমিক্যাল চেঞ্জটা যেটা হয়ে গেল নতুন কম্পাউন্ড, সেখান থেকে ধরো টেম্পারেচার আবার যদি কমিয়ে দাও, তাহলে আবার কিন্তু তার আগে অবস্থায় ফিরে আসবে না। ধরো একটা রিয়াকশন করলে তুমি টেম্পারেচার দিয়ে এ আর বি জুড়ে, ধরো মনে করো এ আর বি জুড়ে গেল, সেখান থেকে সি তৈরি হলো, ধরো টেম্পারেচার আমি দিলাম একটা, তো এইখানে এ থেকে বি জুড়ে সি হয়ে গেল, কিন্তু টেম্পারেচার তুলে নিলাম, তুমি সি থেকে আবার এ প্লাস বি, এটা জেনারেলি তুমি পাবে না, মানে আগের অবস্থায় তুমি ফেরত পাবে না। তাহলে এই যে জিনিসটা, যেটা হচ্ছে যে ইরিভার্সেবল একটা প্রসেস, যেখানে কোনো একটা চেঞ্জ যেটা হয় সেটা হচ্ছে আইডেন্টিটি তার লস হয়ে যায়, সেই প্রসেসটাকে বা সেই প্রপার্টিসটাকে আমরা কি বলি না, সেটাকে বলি কেমিক্যাল প্রপার্টিস। ওকে, সেই কেমিক্যাল প্রপার্টিসের মধ্যে কি হতে পারে না, অ্যাসিডিটি, বেসিসিটি, অ্যাসিড বেসের যে বিহেভিয়ার, হ্যাঁ, সেখানে ধরো কেমিক্যাল রিয়াকশন হয়ে গেল, অ্যাসিড আর বেসের মধ্যে রিয়াকশন হয়ে একটা সল্ট তৈরি করে গেল। আমরা সবাই জানি যে অ্যাসিড NaOH আর HCl জুড়ে দিলাম, জুড়ে দিয়ে তারা কী করলাম, তাদেরকে আমরা পেয়ে গেলাম হচ্ছে NaOH আর HCl জুড়ে NaCl আর জল পেয়ে গেলাম। এই NaCl আর জল জুড়ে আবার NaOH HCl তৈরি হবে না কখনো। তাহলে NaOH এর তার আইডেন্টিটি পুরো লস হয়ে গেল, HCl যে ছিল তারও আইডেন্টিটি লস হয়ে পুরোপুরি সে লবণ জল তৈরি করে দিল। এই যে আইডেন্টিটি লস হয়ে গেল, তাহলে এটাকেই বলা হচ্ছে কেমিক্যাল চেঞ্জ বা কেমিক্যাল প্রপার্টিস। কম্বাস্টিবিলিটি, এগুলো দেখবো যে কোনো একটা ধরো হাইড্রোকার্বন, তাকে আগুন দেওয়া হলো, সে কার্বন ডাইঅক্সাইড এবং জল তৈরি করলো, এটা জাস্ট এটাও আমরা বলতে পারি যে কেমিক্যাল চেঞ্জ। তো এইগুলোকে আমরা বলছি কেমিক্যাল প্রপার্টিস। তাহলে কেমিক্যাল প্রপার্টিস আর ফিজিক্যাল প্রপার্টিস এগুলো তোমরা ক্লাস 7-8 থেকে পড়ছো। তাহলে এই যে ব্যাপারগুলো, এগুলো তোমরা আবার একটু দেখে নিলে। হ্যাঁ, আচ্ছা, দেখো নেক্সট হচ্ছে আমরা এবার দেখব যে মেজারমেন্ট অফ ফিজিক্যাল প্রপার্টিস। এই যে দুটো প্রপার্টিস আমরা বললাম, ফিজিক্যাল প্রপার্টিস অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস। এবার ফিজিক্যাল প্রপার্টিসগুলো সেগুলোকে আমরা মাপবো কী করে, ধরো ওই যেমন বলছি না মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট, এই যে লেন্থ, এই সব জিনিসগুলো যেগুলো এগুলো আছে, এগুলো মাপার জন্য যেগুলোকে বলা হয় মেজারমেন্ট। তাহলে মেজারমেন্ট অফ ফিজিক্যাল প্রপার্টিস, এইটা আমরা একটু আলোচনা করব। দেখো মেজারমেন্ট মানে কি, মাপ করা, তাই না, মাপা। সেখানে কি বলছে, এনি কোয়ান্টিটেটিভ অবজারভেশন অর মেজারমেন্ট সাচ অ্যাজ লেন্থ, এরিয়া, ভলিউম এটসেট্রা ইজ রিপ্রেজেন্টেড বাই আ নাম্বার ফলোড বাই ইউনিট ইন হুইচ ইট ইজ মেজার্ড। খুব ইম্পর্টেন্ট জিনিস। দেখো এটা আমরা সবাই জানি যে ধরো মনে করো যে কোনো কিছু একটা মাপবে, তুমি তোমাকে বলো একটা রুমের লেন্থ মাপো, একটা যে কোনো কিছু একটা লেন্থ মাপো, কত দূরত্ব, তুমি ফিতে নিয়ে গেলে, ফিতে নিয়ে কী করে তুমি মাপলে, ফিতে তুমি চেনো যেখানে আমাদের ইঞ্চি, সেন্টিমিটার এগুলো থাকে, সেখানে তুমি মাপলে, মেপে তুমি কি পেলে, তুমি মেপে ধরো পেলে একটা লেন্থ অফ রুম, সেটা পেলে মোটামুটি 6 মিটার তুমি পেলে একটা লেন্থ রুমের। তাহলে তুমি এই যে লিখলে যে 6 মিটার, এটা মেজারমেন্ট, তো
তাহলে এই মেজারমেন্টটা যেটা করলে, এই মেজারমেন্টের মধ্যে তুমি কী লিখেছো দেখো তো, তুমি লিখেছো 6 লিখেছো আর লিখেছো মিটার। এ দুটোর মানে কি? এ দুটোর মানে হচ্ছে দেখো, তুমি একটা পেলে হচ্ছে নাম্বার, এই যে 6, এটা কি একটা নাম্বার দিলে, নাম্বার লিখলে তুমি, এবং নাম্বারের পাশে তুমি কি লিখলে, নাম্বারের পাশে তুমি লিখলে ইউনিট, এটা হচ্ছে একক। তোমরা ছোটোবেলা থেকে পড়ছো, হ্যাঁ, নিচু ক্লাসে, একক, ইউনিট। তাহলে ইউনিট, মিটার একটা ইউনিট, সেটা কি না একটা লেন্থের ইউনিট, হ্যাঁ, যেমন সেন্টিমিটার, মিটার, ইঞ্চ, এগুলো সব লেন্থের ইউনিট। তো আমরা এখানে একটা মিটার লিখেছি, দ্যাট ইজ ইউনিট অফ লেন্থ। আচ্ছা, তাহলে আমরা কোনো কিছু মাপতে গেলে আমাদের দুটো জিনিস লাগে, একটা হচ্ছে সেই মাপটার, যেটা মাপলাম তার সেই নাম্বারটা লাগে, আর কোন ইউনিটে মাপছি সেই ইউনিটটা লাগে, এবং নাম্বারের পাশে সেই ইউনিটটা লেখা হয়, এটা আমরা জানি। তো এটা তুমি বুঝলে। আচ্ছা, এবার আমরা এখানে আলোচনা করব যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইউনিট, হ্যাঁ, একক। এটাও তোমরা দেখবে নিচু ক্লাসে পড়েছো আর কি। তো একক এই ব্যাপারটা কি আর কি, ইউনিট, যেটা আমরাই বললাম যে নাম্বারের পাশে যে কিসে মাপছি, আমি ঘরের লেন্থটা মিটারে মাপতে পারি, সেন্টিমিটারে মাপতে পারি, ইঞ্চিতে মাপতে পারি, তাই এটা কিসে মাপছি সেটা হচ্ছে ইউনিট, আমরা ইউনিটে মাপছি, একটা নির্দিষ্ট ইউনিটে দ্বারা মাপছি, মিটারে মাপতে পারি, সেন্টিমিটারে মাপতে পারি, ইঞ্চিতে মাপতে পারি, হ্যাঁ, সেইটা আর কি। আচ্ছা, তাহলে ব্যাপার হচ্ছে তাহলে ইউনিট কি? ইউনিট ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ রেফারেন্স chosen to measure or express any physical quantity, যেটা বললাম পুরোটা ফিজিক্যাল কোয়ান্টিটি, লেন্থ একটা মাপবে তুমি, হ্যাঁ, বা তুমি মনে করো একটা টেম্পারেচার মাপবে, এটা ফিজিক্যাল প্রপার্টি, তাহলে সেখানে তুমি কিসে মাপবে, ডিগ্রি সেলসিয়াসে মাপবে নাকি ফারেনহাইটে মাপবে নাকি কেলভিনে মাপবে? তাহলে এই যে এক একটা ইউনিটে যদি মাপো তার ভ্যালুগুলোও চেঞ্জ হয়ে যাবে, যে নাম্বারটাও চেঞ্জ হবে, ঠিক আছে? ওই যেমন 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন আর কি। তো এই যে মানে আমি ইউনিটটা চেঞ্জ করলাম, নাম্বারটা চেঞ্জ হয়ে গেল, তাহলে ইউনিটটা মেনশন করা ভীষণ ইম্পর্টেন্ট, তুমি যে মাপছো সেটা কোন ইউনিটে মাপছো, বুঝতে পারছো? তাহলে এই যে ইউনিট, এটা একটা স্ট্যান্ডার্ড, হ্যাঁ, সেই স্ট্যান্ডার্ড রেফারেন্স, তার আগে নাম্বার দিলে আমি বুঝে যাবো যে অ্যাকচুয়ালি মাপটা কতটা। উইদাউট ইউনিট কোনো নাম্বার বসালে তার কোনো মানে দাঁড়ায় না। তাহলে এটা হলো স্ট্যান্ডার্ড রেফারেন্স চুজেন টু মেজার অর এক্সপ্রেস এনি ফিজিক্যাল কোয়ান্টিটি, ঠিক আছে? তুমি যদি শুধু বলো একটা ঘরের লেন্থ 6, তো তার কোনো মানে দাঁড়ায় না। কিন্তু যদি তুমি যতক্ষণ না বলছো 6 ইঞ্চি নাকি 6 ফিট নাকি 6 মিটার, ততক্ষণ তাহলে সেটা মিনিংলেস। তাহলে এই যে নাম্বারের পরে যে ইউনিটটা বসাচ্ছ, তারপরে একটা পরিপূর্ণ একটা মেজারমেন্ট তুমি পাচ্ছ, সেখান থেকে কমপ্লিট মেজারমেন্ট তুমি পাচ্ছ। তাহলে এটা হচ্ছে ইউনিট, ঠিক আছে? এটা কঠিন কিছু না, তোমরা অলরেডি এটা জানো, তবু আমি একটু বলছি ইন্ট্রোডাক্টরি ক্লাস হিসেবে। আচ্ছা, নেক্সট দেখো, এবার এই যে ইউনিট যে ব্যাপারটা না, এই ইউনিটটা এটা মাপ মানে যে বিভিন্ন ইউনিট হয়, বিভিন্ন ফিজিক্যাল প্রপার্টিজ মাপতে গেলে বিভিন্ন ইউনিট হয়, কিন্তু এই যে এসআই সিস্টেম, যেটা আমরা জানি এসআই এবং সিজিএস দুটো তোমরা মানে বহু প্রচলিত যে জিনিসটা আমরা জানি, দুটো সিস্টেম, এসআই সিস্টেম এবং সিজিএস সিস্টেম, সেই এসআই সিস্টেমে টোটাল 7 বেস ইউনিট আছে, মানে রেফারেন্স আছে, 7টা ইউনিট আমাদেরকে জানতেই হবে। সেই 7টা ইউনিট জানলে সেইটাকে ইউজ করে আমরা বাকি সমস্ত অন্যান্য প্রপার্টিজ যেগুলো আছে তাদের ইউনিটগুলো তৈরি করতে পারি। 7টা বেসিক ফান্ডামেন্টাল ইউনিট। যেমন ধরো, আমি জাস্ট একটা এক্সাম্পল তোমাকে আমি বলি, এটা জিনিসটা যদি বুঝতে না অসুবিধা হয় বলছি। যেমন ধরো, আমি লেন্থের ইউনিট কি বললাম, লেন্থ, তার ইউনিট কি বললাম, লেন্থ কি বললাম, মনে করো 6 মিটার বা মিটার, সিম্পলি আমি মিটার বলছি, মনে করো লেন্থের ইউনিট কি বললাম, ধরো মনে করো মিটার। তাহলে যখনই আমরা একটা লেন্থ বলছি, তাহলে সেটাকে আমরা মিটারে এক্সপ্রেস করছি, এটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। কিন্তু যখনই আমি বললাম যে একটা মাঠের এরিয়া বলো বা একটা ঘরের এরিয়া বলো, তাহলে তোমায় কী করতে হবে, দেখা গেলো এটাও 6 মিটার, এটাও 6 মিটার, বা আমি এটাকে চেঞ্জও করে দিতে পারি একটু, ধরো মনে করো এটা 3 মিটার বা 4 মিটার, ঠিক আছে? তাহলে এখানে যদি তোমাকে জিজ্ঞেস করে আচ্ছা এটার এরিয়া কত হবে, হ্যাঁ, তাহলে এরিয়া একটা কখনো ফান্ডামেন্টাল বা বেস ইউনিট না, এরিয়ার ইউনিট। কি করা হচ্ছে না, এরিয়ার ক্ষেত্রে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে আমরা ওই বেস ইউনিটটাকে ইউজ করছি। কি করে করছি না, এরিয়া মানে কত হবে 6, আর এই 4 দিকটাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 6
4, আচ্ছা এইভাবে যদি আমি একটু এইভাবে লিখি, পুরোটা ইউনিট সমেত লিখি, তাহলে দেখো আমরা কী করতে হবে, 6 মিটার ইন্টু 4 মিটার, এই দুটোকে মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই করলে কি পাবো না, 4 6 24 মানে 24, আর মিটার মিটার গুণ করলে হয়ে যায় মিটার স্কোয়ার, তাই তো? তাহলে এই যে ইউনিট এরিয়া, সেখানে দেখো তার নাম্বার হচ্ছে 24 আর ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার, 24 মিটার স্কোয়ার। তাহলে এই যে ইউনিটটা হলো, এটা হচ্ছে মিটার স্কোয়ার। এবার বলো এই ইউনিটটা কি, যেটা লিখলাম মিটার স্কোয়ার, এটা কি বেস ইউনিট? নো, এটা বেস ইউনিট না। বেসিক ইউনিট যেটা, সেটা হচ্ছে এইটা মিটার। এটাকে জাস্ট মিটার ইন্টু মিটার করে আমি এটাকে মডিফাই করলাম, এটাকে ডিরাইভ করলাম, ঠিক আছে? তাহলে এই যে ইউনিটটা হলো, এটাকে বলা হবে বেসিক ইউনিট, আর এইটাকে বলা হবে ডিরাইভড ইউনিট। তাহলে বোঝা গেল, একটা বেসিক ইউনিট থেকে আমি অন্য একটা ইউনিট তৈরি করলাম, সেটাকে বলা হবে, যেটা তৈরি করলাম সেটাকে বলা হবে ডিরাইভড ইউনিট। তাহলে প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বেসিক ইউনিট। তো আমরা সেটাই বললাম যে এসআই সিস্টেমে আমরা কটা বেসিক ইউনিট জানি, আমরা 7টা বেসিক ইউনিট জানি। সেই 7টা বেসিক ইউনিটকে ইউজ করে আমরা বাকি যেগুলো আছে সেগুলোকে আমরা তৈরি করতে পারি, ঠিক আছে? দেখো এখানে কে কে আছে, দেখো 1 2 3 4 5 6 7টা। এই 7টা যে ইউনিট তুমি দেখতে পাচ্ছ, এই 7টা ইউনিটকে বলা হয় যে ইন্টারন্যাশনাল সিস্টেমে এটা হচ্ছে বেস ইউনিট। ওকে, আচ্ছা বেস ইউনিটে তুমি কি কি পাচ্ছ দেখো ভালো করে খেয়াল করে। বেস ইউনিটে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে যে লেন্থ। লেন্থকে আমরা বেস ইউনিট বলছি, এটা একটু আগেই আমি বললাম। আচ্ছা লেন্থের সিম্বল কি হয়, মোটামুটি আমরা এল দিয়ে ডিনোট করি, হ্যাঁ। আর এসআই ইউনিট হচ্ছে লেন্থের কি, মিটার, যার সিম্বল হচ্ছে এম, ঠিক আছে? এটা একটা বেস ইউনিট। মাস, মাস হচ্ছে কি এম দিয়ে ডিফাইন করা হয়, ডিনোট করা হয় এম দিয়ে, যার এসআই ইউনিট হচ্ছে কিলোগ্রাম, এবং তার সিম্বল হচ্ছে, সিম্বল অফ এসআই ইউনিট, সেটাকে আমরা বলি কেজি। আচ্ছা ইলেকট্রিক কারেন্ট যেটা, তার সিম্বল ফর কোয়ান্টিটি, সেটা হচ্ছে আমরা ওই যে কারেন্টকে কীভাবে রিপ্রেজেন্ট করি, আই দিয়ে, হ্যাঁ। তো তোমরা দেখবে ক্লাস 9 10-এ ইলেকট্রিসিটি চ্যাপ্টারে তোমরা দেখেছো যে আই দিয়ে আমরা ডিনোট করি, হ্যাঁ। আচ্ছা তার আগে আমি বলি টাইম, টাইমটা হচ্ছে কি টি দিয়ে, সেটা হচ্ছে সেকেন্ড, এস দিয়ে ডিনোট করা হয়। অনেকে এটাকে না এরকম লেখে এসিসি, কখনো এরকম লিখবে না, এসিসি নয়, এসিসি মানে সেকেন্ড না, এটা ভুল রিপ্রেজেন্টেশন, অনলি স্মল এস, ঠিক আছে? অনলি স্মল এস, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল। তাহলে এখানে হলো, আচ্ছা যেমন আর একটা ভুল হয় যেখানে হচ্ছে অনেক সময় এটার সিজিএস ইউনিট বলে একটা জিনিস তো আমরা পড়ি, মাসের, মাসের এসআই ইউনিট যেমন কিলোগ্রাম, সিজিএস ইউনিট কি, সিজিএস ইউনিট হচ্ছে গ্রাম। যে গ্রামটা আমরা অনেক জায়গায় বইতে দেখেছি, গ্রামটাকে লেখা হয় জিএম দিয়ে। এই জিএম মানে গ্রাম, অনেক বইতেও লেখা থাকে, কিন্তু এটা কখনোই ঠিক না, এটা ভুল। জিএম নয়, এটা হবে শুধু জি, গ্রাম মানে শুধু জি। এটা নর্মাল কমন সেন্স ইউজ করো না, যে গ্রাম যদি জিএম হয় তাহলে কিলোগ্রাম তো কেজিএম হওয়ার কথা, না এটা তো হয় না, কেজি হয়। তাহলে নিশ্চয়ই কেজি যদি হয় এসআই ইউনিট, তাহলে সিজিএস ইউনিট অনলি জি। তাহলে ব্যাপার হচ্ছে যে এখানে তুমি মাথায় রাখবে যে গ্রামের সিম্বল কিন্তু জি, নট জিএম। ওকে, আচ্ছা তাহলে সেকেন্ডারি ইউনিট ওইভাবে শুধু এস হবে, নট এসিসি। ওকে, এবার দেখো ইলেকট্রিক কারেন্ট আই ইলেকট্রিক কারেন্ট, কারেন্টের একক কি, কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারের সিম্বল হচ্ছে এ, ঠিক আছে? আচ্ছা থার্মোডাইনামিক টেম্পারেচার টি, যেটা টেম্পারেচার যে থার্মোডাইনামিক্সে আমরা ইউজ করবো তাপগতিবিদ্যাতে, সেখানে টি, সেখানে আমরা তাপগতিবিদ্যায় তাপের যে একক সেটা আমরা লিখবো কেলভিন টেম্পারেচার, হ্যাঁ কেলভিন। আচ্ছা অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, যেটা কতটা পরিমাণ পদার্থ আছে সেটা মাপতে গেলে আমরা কেমিস্ট্রিতে মোল কনসেপ্ট যেটা, সেটা আমরা পড়বো, এটা তো ডিটেলসে পড়বো আমরা এটা। তো মোল কনসেপ্ট, তো মোলকে আমরা এন দিয়ে রিপ্রেজেন্ট করি, ধরো 1 মোল 2 মোল 3 মোল 4 মোল, এগুলোকে এন মোল দিয়ে লেখা হয়। তো মোলের ক্ষেত্রে এটাও অনেকে ভুল লেখে, তো এগুলো এখন থেকে ঠিক করে নাও তোমরা, যে এই জায়গাগুলো যেন পরে আমি দেখেছি যে অনার্সের ছেলে মেয়েদের মধ্যেও এই ভুলগুলো থেকে দেয়, যে এই ইউনিটগুলো রিপ্রেজেন্টই করতে পারছে না ঠিক করে, কারণ তারা ছোট থেকেই এই জিনিসগুলোকে অত ভালো করে ইয়ে করেনি আর কি, খেয়াল করেনি। তো ব্যাপারটা হচ্ছে যে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স যেটা মোল, সেটা হচ্ছে তার নেমটা হচ্ছে মোল, হ্যাঁ। কিন্তু যখন আমরা সিম্বল লিখবো, যখন আমরা লিখবো ধরো কনসেন্ট্রেশন লিখছি, মোল পার লিটার, তো মোল পার লিটারকে কীভাবে লিখবো, MOL পার লিটার। তাহলে পার লিটার যেটা আমরা লিখবো সেটা মোল পার লিটার লিখবো, মোল পার লিটার। অনেকে এরকম ভুল লিখতে দেখেছি আমি, যে MOLE পার লিটার। তো MOLE হয় না, MOLEটা তো তার নেম,
কিন্তু যখন আমরা সিম্বল লিখব তখন কিন্তু আমরা MOL লিখব, নট MOLE, ঠিক আছে? এটা মাথায় থাকবে তোমাদের। আচ্ছা, তাহলে এটা একটা বেস ইউনিট হলো। আর লাস্ট হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি। এটা তোমাদের কেমিস্ট্রিতে অতটা লাগে না, সেটা হচ্ছে IV, যেটার নাম হচ্ছে ক্যান্ডেলা, আর সিম্বল হচ্ছে CD। এই হচ্ছে 7টা তোমাদের ইয়ে আছে, বেস ইউনিট আছে, যে 7টা বেস ইউনিটকে আমরা ইউজ করে আমরা যে কোনো ডিরাইভড ইউনিট আমরা করতে পারি আর কি। আচ্ছা, নেক্সট, এবার আমরা ওই যে বললাম ডিরাইভড ইউনিট। ডিরাইভড ইউনিট মানে কি? ওই যেমন মিটার থেকে, মিটার হচ্ছে লেন্থের ইউনিট, সেখান থেকে আমরা এরিয়ার ইউনিট পেলাম। আচ্ছা, ভলিউমের ইউনিট কী হবে? মিটার কিউব। তাহলে এটাও একটা ডিরাইভড ইউনিট। তাহলে ডিরাইভড ইউনিট সবসময় বেস ইউনিট থেকেই ডিরাইভ করা হয়। তাহলে বেসিক যে 7টা ইউনিট, ওটাকেই আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে আমরা নতুন ডিরাইভড ইউনিট করতে পারি। সেখানে কি বলা হচ্ছে দেখো, বলছে দ্য ফিজিক্যাল কোয়ান্টিটিস ইউনিট হুইচ আর ডিরাইভড ইউজিং SI বেস ইউনিটস। দেখো, ওই ইউজিং SI বেস ইউনিট, এই যে SI বেস ইউনিট যেটা, সেই বেস ইউনিটগুলোকে ইউজ করে আমরা নতুন একটা যে কম্বিনেশন, ইন কম্বিনেশন, তাতে কম্বাইন করে আমরা নতুন যে ফিজিক্যাল কোয়ান্টিটিসের ইউনিট পাই, সেগুলোকে বলা হয় ডিরাইভড ইউনিট। আচ্ছা, যেমন ধরো এরিয়ার এক্সাম্পল দেখো, এরিয়া মিটার স্কোয়ার। ইউনিট অফ ডেনসিটি, ডেনসিটি মানে ঘনত্ব, সেটা কি? ভর বাই আয়তন। ভর বাই আয়তন মানে কি? মাস বাই ভলিউম। মাস হচ্ছে কিলোগ্রাম আর ভলিউম হচ্ছে মিটার কিউব। তাহলে ভলিউম, মাস হচ্ছে কেজি, কেজি পার মিটার কিউব, বা পারটাকে আমরা টু দি পাওয়ার -3, ঠিক আছে? এটাকে তো এইভাবে লেখে, মানে কিলোগ্রাম পার মিটার কিউব। হ্যাঁ, তাহলে কিলোগ্রাম পার মিটার কিউব, নিচে যেহেতু মিটার কিউব, সেটাকে মিটার টু দি পাওয়ার -3 লেখা যায়। তাহলে কেজি ইন্টু মিটার টু দি পাওয়ার -3, এইগুলো হচ্ছে ডিরাইভ। তার মধ্যে এইটা দেখো, কেজিটা কি? কেজিটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল বেস ইউনিট, এটাও একটা বেস ইউনিট M। এবার M-কে -3 করা হলো টু দি পাওয়ার, আর কেজি রইলো। তাহলে এই বেস ইউনিটগুলোকে কম্বাইন করে আমরা ডিরাইভড ইউনিট পেলাম। তো যে কোনো আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা পেতে পারি ফ্রম দি ফিজিক্যাল মেজারমেন্ট পেতে পারি ফ্রম দিস। আচ্ছা, যেমন ধরো এবার দেখো আমরা আলোচনা করবো মাস অ্যান্ড ওয়েট। এগুলো খুব সিম্পল, তোমরা সবাই জানো। আচ্ছা, মাস অ্যান্ড ওয়েট কি? মাস কি? মাস মানে একটা পদার্থের মধ্যে কতগুলো মানে আসলে মলিকিউল আছে বা ম্যাটার আছে আর কি। হ্যাঁ, তো সেটাকে বলা হয় মাস, দ্য অ্যামাউন্ট অফ ম্যাটার। হ্যাঁ, মাস অফ এ সাবস্টেন্স ইজ দ্য অ্যামাউন্ট অফ ম্যাটার প্রেজেন্ট ইন ইট। এটা এবার ওই ম্যাটার যেটা আছে সেটাকে মাস বলছি। এবার হোয়াইল দ্য ওয়েট কি? ওয়েট হচ্ছে ফোর্স এক্সার্টেড বাই গ্রাভিটি। মানে ওই যে ম্যাটারটা আছে, যদি এই যে আছে, এটা যদি ছেড়ে দিয়ে নিচেই পড়বে, তো এর উপরে যে গ্রাভিটি যে ফোর্স ক্রিয়েট করছে, দ্যাট ইজ ওয়েট। তো এইটা হচ্ছে ওয়েট। আচ্ছা, এটা আমরা সবাই জানি এটা। হ্যাঁ, এটা তো আর কিছু বলার নেই। তাহলে SI ইউনিট অফ মাস কি? মাস কিলোগ্রাম, এটা আগেই আমি বলেছি। আচ্ছা, নেক্সট হচ্ছে ভলিউম। ভলিউম কি? ভলিউম হচ্ছে অ্যামাউন্ট অফ স্পেস, কতটা অকুপাই করছে। ভলিউম ইজ দ্য অ্যামাউন্ট অফ স্পেস অকুপাইড বাই এ সাবস্টেন্স। একটা সাবস্টেন্স কতটা জায়গা দখল করছে, যেমন ধরো এইটা, পেনটা এই জায়গাটা দখল করছে, তাহলে এটা হচ্ছে তার ভলিউম। তেমনি এই যে বোতলটা তুমি দেখতে পাচ্ছ, এই বোতলে যতটা জায়গা ততটা দখল করছে স্পেসে, তাহলে দ্যাট ইজ দ্য ভলিউম। তাহলে ভলিউম হচ্ছে যে একটা পদার্থ সে স্পেসে কতটা জায়গা দখল করছে, দিস ইজ কল্ড ভলিউম। আচ্ছা, ভলিউমের ইউনিট কি? আমরা একটু আগে বললাম যে ভলিউম মানে কি? ভলিউম মানে এই তো জাস্ট কোনো একটা কিউব ধরো আমি নিলাম, সেখানে যদি এক একটা যদি ধরো মনে করো এক একটা লেন্থ যদি 2 মিটার করে হয়, তো সবগুলো আমি সমান ধরে নিচ্ছি, তাহলে সেক্ষেত্রে টোটাল ভলিউম কত হবে? 2 মিটার। এটাও ধরো 2 মিটার, হ্যাঁ, এটাও ধরো 2 মিটার। তাহলে টোটাল ভলিউম কত হবে? 2 মিটার ইন্টু 2 মিটার ইন্টু 2 মিটার ইজ ইকুয়াল টু কত হবে? 8 মিটার, 3টে মিটার কিউব। তাহলে এটা হচ্ছে নাম্বার, আর এই মিটার কিউবটা কী হয়ে গেল? তার ইউনিট। তাহলে ভলিউম হয়ে গেল 8 মিটার কিউব, মানে ইউনিট কী হয়ে গেল? তাহলে মিটার কিউব। তাহলে ভলিউমের ইউনিট হয়ে গেল হচ্ছে মিটার কিউব। ওকে, আচ্ছা, এবার এই ভলিউম সম্বন্ধে একটু আমাদের আলোচনা করা দরকার। দেখো আমরা ধরে নিচ্ছি যে এখানে একটা আমি ছবিতে দেখাচ্ছি, দেখো মনে করো একটা কিউব। হ্যাঁ, এই কিউবের মধ্যে দেখো অসংখ্য ছোট 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 কিউব আছে। হ্যাঁ, অসংখ্য, এটা ভালো করে বুঝবে, এই জায়গাটা কনভার্সনটা ভালো করে বুঝবে যে এটা বড় কিউব নেওয়া হলো, বড় কিউবের মধ্যে অসংখ্য ছোট 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 কিউব আছে। এই ছোট ছোট কিউবের সংখ্যা ধরে নাও 1000টা আছে এর মধ্যে। 1000টা কিউব নিয়ে একটা বড় কিউব তৈরি হয়েছে।
এবার এই যে ছোট ছোট কিউব যেটা তুমি দেখতে পাচ্ছ না, এই কিউবের মিটারে আমি মেজার করছি, তাহলে একটা কিউবের ভলিউম যদি আমি মাপতে চাই, তাহলে একটা কিউবের ভলিউম কী হবে? ধরো মনে করো একটা 1 সেন্টিমিটার করে একটা লেন্থ আছে, এই যে সবগুলো সমান 1 সেন্টিমিটার করে, তাহলে 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার কিউব হবে। তাহলে ভলিউম অফ 1 ইউনিট সেটা বলা হচ্ছে ধরো 1 সেন্টিমিটার কিউব, ঠিক আছে? আচ্ছা, এটা আবার ইকুয়াল টু কী হবে? দেখো 1 সেন্টিমিটার কিউব মানে যেটাকে আমরা বলি 1 সিসি, সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার মানে সি, কিউব মানে সি, সিসি, তাহলে 1 সিসি মানে 1 সেন্টিমিটার কিউব। এই 1 সেন্টিমিটার কিউব ভলিউমটাকে বলা হয় 1 ml। এটা ভালো করে বুঝবে, ভালো করে শুনে নেবে, এটা মাথা ঢুকিয়ে নাও, লিখে নাও যে 1 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে 1 ml। ওকে, আচ্ছা এবার আমি যদি পুরো টোটাল ভলিউমটা দেখি, মানে এখানে ধরো কটা বলেছি না, 1000 কিউব আছে মনে করো, 1000 কিউবস এখানে আছে, ছোটো ছোটো স্মল কিউবস আছে। তাহলে 1000 কিউবস যদি এখানে থাকে, তাহলে 1000 কিউবটার টোটাল ভলিউম কত হবে? তাহলে ছোটো ছোটো একটা একটা ভলিউম যদি 1 সেন্টিমিটার কিউব হয়, তাহলে 1000টা ভলিউম 1000 সেন্টিমিটার কিউব হবে, 1000 সেন্টিমিটার কিউব। আর এই 1000 সেন্টিমিটার কিউব মানে আবার এমএলএ কত হবে? আমরা জানি 1 সেন্টিমিটার কিউব মানে 1 ml, তাহলে 1000 সেন্টিমিটার কিউব মানে 1000 ml হবে, সিম্পল হিসাব। আচ্ছা, এবার এই 1000 ml, এটা দেখো খেয়াল করে, এই 1000 সেন্টিমিটার কিউব মানে আবার দেখো 1 ডেসিমিটার কিউব, বুঝতে পারছো? 1000 সেন্টিমিটার। আচ্ছা, সেন্টিমিটার আর ডেসিমিটারের মধ্যে পার্থক্য কি? 1000 সেন্টিমিটার মানে 1 ডেসিমিটার, তাহলে তাহলে এখানে দেখো মানে সেন্টিমিটার আর ডেসিমিটারের মধ্যে পার্থক্য কত? 10 পার্থক্য। এবার যেহেতু কিউব করছো, তাহলে কী হয়ে যাবে? 1000 হয়ে যাবে। তাই জন্য সেন্টিমিটার কিউব আর ডেসিমিটার কিউব, 1000 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে 1 ডেসিমিটার কিউব আর কি। আচ্ছা, 1000 সেন্টিমিটার কিউব মানে 1000 ml। আচ্ছা, 1000 ml মানে কি আবার 1 লিটার, তাই না? তাহলে সোজা করে ভালো করে দেখো যে এই যে টোটাল ভলিউমটা, সেখানে আমাদের রিলেশনটা দেখো খেয়াল করে, 1 ডেসিমিটার কিউব মানে 1 লিটার, কিন্তু 1 সেন্টিমিটার কিউব মানে কিন্তু 1 ml, 1 সিসি মানে 1 ml, 1 ডেসিমিটার কিউব মানে 1 লিটার, এবং 1 লিটার মানে আবার 1000 সিসি, 1000 সিসি মানে 1000 সিসি মানে 1 লিটার। ক্লিয়ার? 1000 সিসি মানে 1 লিটার বা 1000 ml একই কথা। 1000 সিসি 1000 ml, মানে যেটা সিসি সেটাই ml, সিসি যেটা সেটাই ml। তাহলে 1000 সিসি 1000 ml, 1 সিসি 1 ml, 1000 সিসি 1000 ml মানে 1 লিটার। আবার 1 ডেসিমিটার কিউব মানে সেটাও 1 লিটার, মানে 1 ডেসিমিটার কিউব মানে ডেসিমিটার কিউব ইকুয়াল টু লিটার, সেন্টিমিটার কিউব ইকুয়াল টু ml। মনে থাকবে, এটা হচ্ছে ভলিউম। আচ্ছা, নেক্সট ডেন্সিটি। ডেন্সিটি কি আছে? ডেন্সিটি ইজ দ্য অ্যামাউন্ট অফ মাস প্রেজেন্ট পার ইউনিট ভলিউম। তাহলে একটা ইউনিট ভলিউমে কতটা মাস আছে, তাহলে কি হচ্ছে, ধরো মনে করো এটা একটা ভলিউম আমি নিলাম, এটা একটা ভলিউম না, এই ভলিউমটার মধ্যে কতটা মাস আছে, সেই অ্যামাউন্টটাকে বলা হবে ডেন্সিটি। ঠিক আছে? তার মানে ডেন্সিটি কখন বেশি হবে কখন কম হবে? যদি ইউনিট ভলিউমের মধ্যে যত, ধর এটা 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার নিলাম, তাহলে 1 সেন্টিমিটার কিউব একটা ভলিউম, মানে 1 ইউনিট ভলিউম হলো। সেই ভলিউমের মধ্যে যত ম্যাটার থাকবে, যত মাস থাকবে এর মধ্যে, তার ডেন্সিটি তত বেশি হবে, তাই তো? তাই তো বলছে অ্যামাউন্ট অফ মাস প্রেজেন্ট পার ইউনিট ভলিউম। এই ইউনিট ভলিউমের মধ্যে কতগুলো মাস আছে সেটাই তার ডেন্সিটি। যত মাস বেশি তত তার ডেন্সিটি বেশি, মানে এর ভলিউমটা ইউনিটই থাকবে, ছোট ভলিউমই থাকবে, তার মধ্যে তুমি যত মাস দেখতে পাবে তারপরে বুঝতে হবে তার ডেন্সিটি বেশি। তাহলে দেখো, মলিকিউলের মধ্যে যদি সেপারেশন কম হয়ে যায়, তার মানে সলিড স্টেট, তাহলে তাদের ডেন্সিটি লিকুইড স্টেটের থেকে বেশি হবে না কম হবে? তুমি বুঝতেই পারছো, লিকুইড স্টেট মানে মলিকুলার সেপারেশন অনেক বেশি, তার মানে তারা একটা ছোট্ট জায়গার মধ্যে একটা, যদি আমি ভলিউম কনসিডার করি, তার মধ্যে নাম্বার অফ মলিকিউলস কী হবে, কম হবে। কিন্তু যখনই আমরা এটাকে সলিড করব, মানে টেম্পারেচার কমিয়ে তাকে সলিডিফাই করব, তখন তারা কী করবে, তারা কাছাকাছি আসবে। কাছাকাছি আসলে কি হবে, তারা ওই ভলিউমের মধ্যে, যে ভলিউমটা আমি নিয়েছি সেই ভলিউমের মধ্যে নাম্বার অফ মলিকিউলস আগের থেকে কী হয়ে যাবে, বেশি হয়ে যাবে। তাহলে যদি বেশি হয়ে যায়, তাহলে তার ডেন্সিটি কী বলবো, বেশি। তারপরে এখান থেকে আমরা বলতে পারি যে ডেন্সিটি অফ সলিড লিকুইড
আর গ্যাসের মধ্যে যদি পার্থক্য করা হয় তাহলে সেটা কি হবে না ডেনসিটি যে সলিড গ্রেটার দেন লিকুইড গ্রেটার দেন গ্যাস। তাহলে সলিড, লিকুইড আর গ্যাস এই তিনটে দেখো সলিডের ডেনসিটি সবচেয়ে বেশি, তারপর লিকুইড, তারপর গ্যাস। ওকে, কারণ সেপারেশন জাস্ট, এটা সেপারেশন অনেক বেশি, তাহলে ডেনসিটি কম হবে। আচ্ছা ইউনিট কী হবে? এই যে ইউনিট তো আগেই বলেছি কেজি পার মিটার কিউব, এটা আগেই বলা হয়েছে যে ডেনসিটি মানে তার ইকুয়েশনটা হচ্ছে এইটা। তো ডেনসিটির ইকুয়েশন কি? মাস বাই ভলিউম। তাহলে মাস হচ্ছে কেজি, মাসের ইউনিট কী হবে? মাসের ইউনিট হবে কেজি, আর ভলিউমের ইউনিট কী হবে? মিটার কিউব। তাহলে মিটার কিউবটা উপরে চলে গেলে কী হবে? এটা ইকুয়াল টু হয়ে যাবে কেজি মিটার টু দি পাওয়ার -3। ওকে, তাহলে এটা হলো, ঠিক আছে। ওকে, তাহলে এই হয়ে গেল ব্যাপার। তাহলে কেজি পার মিটার কিউব, তাহলে এই হয়ে গেল তোমার ডেনসিটি। নেক্সট, আচ্ছা দেখো এবার হচ্ছে টেম্পারেচার। আচ্ছা টেম্পারেচার মানে কি? টেম্পারেচার হচ্ছে কোনো উষ্ণতা, মানে কোনো একটা বডি কতটা হিটেড আপ হয়েছে সেটা মাপার যে ইউনিট সেটা হচ্ছে টেম্পারেচার। যদি খুব বেশি হিটেড আপ হয় তার টেম্পারেচার বেশি হয়ে যাবে, যদি কুল হয় তাহলে তার টেম্পারেচার কম হবে। এবার এই যে কতটা হিটেড আপ হলো, কতটা হিটেড আপ আছে সেটা মাপার জন্য তো একক দরকার, একটা ইউনিট দরকার। সেই ইউনিটটা কি? সেটা হচ্ছে টেম্পারেচার ইউনিট। তো আমরা টেম্পারেচারের মূলত তিনটে ইউনিটকে ইউজ করি। একটা কি দেখো, একটাকে বলা হয় ডিগ্রি সেলসিয়াস, 1 নম্বর ইউনিট। এটা কি বলা হয়? ডিগ্রি সেলসিয়াস, এটা সবাই জানি আমরা। আচ্ছা 2 নম্বর ইউনিট কি? 2 নম্বর ইউনিট হচ্ছে ফারেনহাইট, ডিগ্রি ফারেনহাইট। এটাও আমরা সবাই তোমরা নিচু ক্লাসে আমরা পড়েছি আর কি। তো ডিগ্রি ফারেনহাইট। আর 3 নম্বর যেটা সেটা হচ্ছে কেলভিন। তো এই তিনটা ইউনিট সম্বন্ধেই আমরা যারা মাধ্যমিক তো পাস করে গেছি, তো সবাই আমরা কি মাধ্যমিকে এগুলো পড়েছি, তো এই তিনটে ইউনিটই আমরা কিন্তু জানি। আচ্ছা এবার এই তিনটে ইউনিটই আমরা ইউজ করে থাকি বিভিন্ন ক্ষেত্রে। হ্যাঁ, তো এবার কি হয় না, একটা ইউনিট যদি কোথাও দেওয়া থাকে সেখান থেকে আরেকটা ইউনিটে কনভার্ট করতে পারা যায়। হ্যাঁ, করা যায়। মানে যেমন ডিগ্রি সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে কেলভিন, কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াস, এই ইন্টার কনভার্সনটা করা যায়। তো কিভাবে করে দেখো, ডিগ্রি ফারেনহাইট যেটা আমরা দেখবে, ডিগ্রি ফারেনহাইটে তোমরা ইকুয়েশন জানো যে এগুলো তোমার ক্লাস 9-10 অঙ্কও তোমাদের পরীক্ষায় আসতো যে ফারেনহাইট থেকে ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্সন। তো দেখো ডিগ্রি ফারেনহাইট হচ্ছে যে 9/5 ডিগ্রি সেলসিয়াস ইন্টু 30 প্লাস 30/32 প্লাস 32। তাহলে কী হলো যে আমরা কোথাও যদি এখানে দেখো ডিগ্রি সেলসিয়াসের মানটা যদি দেওয়া রয়েছে সেটাকে ফারেনহাইটে কনভার্ট করতে হবে, তাহলে কী করতে হবে? সেই যে মানটা দেওয়া রয়েছে সেটা যদি আমরা এখানে বসাই, ধরো বলা হলো যে 5 ডিগ্রি সেলসিয়াস মানে কত ফারেনহাইট, তাহলে সেই 5 ডিগ্রি সেলসিয়াস আমরা এখানে যদি বসাই, 5 বসাই এখানে, তাহলে অটোমেটিক্যালি ডিগ্রি ফারেনহাইটে উত্তর চলে আসবে। ঠিক আছে? বা যদি উল্টোটা বলে, মানে ফারেনহাইটে দেওয়া রয়েছে তাহলে সেখানে এখানে বসাবো, তাহলে এটা এদিক ওদিক করলে আমরা ডিগ্রি সেলসিয়াসের মানটাও, মানে ডিগ্রি সেলসিয়াসে কত হবে সেটা বলে দিতে পারি। তাহলে এটা একটা রিলেশন। আচ্ছা আর একটা রিলেশন হচ্ছে কেলভিনের সঙ্গে ডিগ্রি সেলসিয়াস। এটা তো খুবই ইউজ হয় আমাদের কেমিস্ট্রিতে, যে কেলভিন হচ্ছে ডিগ্রি সেলসিয়াস প্লাস 273.15। আচ্ছা এটা অ্যাপ্রক্সিমেটলি তোমরা নিচু ক্লাসে 273 পড়েছো, কিন্তু এবার আস্তে আস্তে এটাকে আরও অ্যাকুরেটলি পড়ো, সেটা হচ্ছে 273.15। হ্যাঁ, এটা তখন দেখবে আরও হায়ার স্টাডিতে যদি তোমরা ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করো তাহলে দেখবে এই 273.15 না নিলে তোমার অঙ্কের মান, ধরো এমসিকিউ এর ক্ষেত্রে যখন করবে তখন দুটো মান দেওয়া থাকবে, অনেক সময় দেখা যায় নেট সেট গেট এরকম থাকে যে দুটো মান দেওয়া থাকলো, একটা 273 দিয়ে একটা দেওয়া থাকবে, 273.15 দিয়ে থাকবে। তুমি 273 দিয়ে করে আসলে নাম্বার কেটে গেল, কিন্তু 273.15 দিয়ে যেটা সব সামান্য একটু আলাদা ভ্যালু সেইটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। তো ওই জন্য 273.15 এটাই তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা তো 11-12 মোটামুটি 273 দিয়েও তাও চলে যায় কিছুটা আর কি। আচ্ছা তো ব্যাপার হচ্ছে যদি ধরো আমরা বলি 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কত কেলভিন হবে? 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273.15, 273.15 কেলভিন। তেমনি 100 ডিগ্রি সেলসিয়াস মানে কত? 373.15 কেলভিন হবে, 100 প্লাস দিস। তাহলে এইভাবে আমরা একটার সঙ্গে আরেকটা ইন্টার কনভার্ট করতে পারি। ঠিক আছে? আচ্ছা এসআই ইউনিট যেটা আমরা বললাম একটু আগে, বেস ইউনিটের একটা, তো এসআই ইউনিট কত ইউনিট টেম্পারেচারে? সেটা হচ্ছে কেলভিন। হ্যাঁ, আমরা ডিগ্রি সেলসিয়াস বা ফারেনহাইটে কিন্তু এসআই ইউনিট নয়, এসআই ইউনিট হচ্ছে বেস ইউনিট যেটাকে বলা হয় সেটাকে হচ্ছে কেলভিন। আচ্ছা দেখো এবার আমরা দেখো এই জায়গাটা একটা ছবিতে দেখছো যে এখানে তিনটে আমি থার্মোমিটার নিয়েছি,
তিনটে থার্মোমিটারের স্কেল আলাদা, একটা কেলভিন থার্মোমিটার, একটা সেলসিয়াস থার্মোমিটার, একটা ফারেনহাইট থার্মোমিটার। এবার তুমি যে ইকুয়েশনটা করেছো সেই ইকুয়েশনটা যদি বসিয়ে বসিয়ে করো যেখানে যেখানে যা কনভার্ট করার, দেখো আমরা যদি বলি যে ডিগ্রি সেলসিয়াস মানে ফারেনহাইট কত, সেখানে যদি এই দুটোর মধ্যে কম্পেয়ার করি, তাহলে দেখো ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 32, 0 ডিগ্রি সেলসিয়াস মানে 32 ফারেনহাইট, ঠিক আছে। আবার 100 ডিগ্রি সেলসিয়াস মানে 212। এগুলো দেখবে তোমরা মানে মুখস্থ করেছো আগে, তো এটা দেখো অঙ্ক করেও বার করে দেওয়া যাবে। ওখানে যদি মানটা বসাও 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে অটোমেটিক্যালি দেখো তোমার 32 আসবে। দেখো এখানে 0 ডিগ্রি সেলসিয়াস বসালে কী হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, তাহলে এটা ফারেনহাইটে কত হয়ে যাবে, 32 ফারেনহাইট হয়ে যাবে, ঠিক আছে। ঠিক একই রকম এখানে 100 বসাও যদি, তাহলে এটা কত হয়ে যাবে, যে তোমার 900/5 মানে 180, 180 + 32 212 হয়ে যাবে। তো দেখো 212 ফারেনহাইট হয়ে গেল। তো একই রকমভাবে যদি আমরা এটাও করি মানে সেলসিয়াস আর কেলভিন, তাহলে সেখানে ওই সেলসিয়াস মানে 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273.15 কেলভিন, তেমনি 25 ডিগ্রিটা বসালে ওখানে কী হয়ে যাবে, এখানে যদি আমরা তোমার 25 বসাই, 25 বসাই এখানে, তাহলে সেই মতো করে 25 প্লাস দিস 273.5 ওটা যদি যোগ করি, তাহলে আমাদের এইটা চলে আসে আর কি, ঠিক আছে। এরকমভাবে করতে হবে আর কি। তো এগুলো অ্যাপ্রক্সিমেট করা আছে মোটামুটি, হ্যাঁ 0.15গুলো আমরা বসাইনি, তো এগুলো তুমি বসিয়েও করতে পারো। তবে 11-12-এ 0.15 না বসালেও চলে যায়, 273 দিয়েই চলে যায়। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস মানে 373.15 ডিগ্রি কেলভিন আর কি। তো এইটা হচ্ছে ব্যাপার আর কি। তো এই হলো তোমার টেম্পারেচারের ব্যাপার। হ্যাঁ, এবার আমরা দেখবো যে প্রেশারে কী হবে। তো প্রেশারের ইউনিট কী হবে, প্রেশার হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া। মানে একটা ধরো এটা এই যে আমার এই হাতের উপরে এটা একটা ফোর্স ক্রিয়েট করছে, এই যে ফোর্স ক্রিয়েট করছি, তাহলে ফোর্স এই যে তলের উপর ক্রিয়েট করছি তার এরিয়াটা দিয়ে যদি ভাগ করি, সেইটা হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া। মানে এই যে পেনের যে নিপটা ধরো মানে এইটার দিকে এই যে এরিয়াটা এখানে ফোর্স ক্রিয়েট করছে, তাহলে এই এরিয়াটা এই টোটাল ফোর্স যত ক্রিয়েট করছে এই এরিয়াটাতে যদি ভাগ করে দিই, তাহলে সেটাকে বলে যাবে ফোর্স পার ইউনিট এরিয়া। দ্যাট ইজ ফোর্স ইউনিট কি নিউটন, আর এরিয়ার ইউনিট কি মিটার স্কোয়ার, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার। আর এই নিউটন পার মিটার স্কোয়ারকে অল্টারনেটিভলি বলা হয় পিএ মানে পাস্কেল, ঠিক আছে। এটা কি বলা হয়, পাস্কেল। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এটাকে বলা হয় পাস্কেল। আচ্ছা, এটাকে বলা হয় পাস্কেল। আচ্ছা, তাহলে এই যে পাস্কেল নিউটন পার মিটার স্কোয়ার, এটাকে বলা হয় পাস্কেল অল্টারনেটিভলি। হ্যাঁ, আচ্ছা, আর একটা ইউনিট আমরা খুব ইউজ করি যেটা হচ্ছে অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার প্রেশার, বায়ুর প্রেশার মাপের ক্ষেত্রে অ্যাটমসফিয়ারিক প্রেশার ইজ ইউজড ইন দ্য কেমিস্ট্রি অ্যান্ড সামটাইমস আদার ইউনিটস আর অলসো ইউজড। মানে আমরা কেমিস্ট্রিতে মেনলি তো অ্যাটমসফিয়ার দিয়েই করি। হ্যাঁ, বার প্রেশার আছে একটা, সেটাকে ইউজ করি, মানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা অ্যাটমসফিয়ার দিয়েই কাজটা চালাই। আচ্ছা, সেখানে আমরা একটু দেখে নিই, যেখানে তোমরা একটু মাথা রাখবে যে একটার সঙ্গে আরেকটা ইউনিট। দেখো অ্যাটমসফিয়ার একটা ইউনিট, বার একটা ইউনিট, হ্যাঁ, আচ্ছা, মিলিমিটার এইচজি একটা ইউনিট, টর একটা ইউনিট, নিউটন মিটার স্কোয়ার পাস্কেল এগুলো একটা ইউনিট। তাহলে এগুলো সবই মানে প্রেশারের ইউনিট। হ্যাঁ, তো বেশি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইউজ হয় যখন যেখানে দরকার, কিন্তু আমাদের কেমিস্ট্রিতে না মেনলি অ্যাটমসফিয়ার, বার আর মিলিমিটার এইচজি এটা ইউজ হয় মাঝে মাঝে। হ্যাঁ, এই টর আর নিউটন মিটার স্কোয়ার এটা খুব একটা ইউজ হয় না, কম ইউজ হয় আর কি। তো এখানে দেখো একটা জিনিস মাথা রাখো যে অ্যাটমসফিয়ার, 1 অ্যাটমসফিয়ার মানে 1.01325 বার। এটা ভালো করে নোট করে রাখো। এটা অনেক জায়গায় এটাকে মানে এই অ্যাপ্রোপ্রিয়েট ভ্যালুটা লাগে, কিন্তু আমরা তাকে অ্যাপ্রক্সিমেট করে দিই। যে যখন এমনি অঙ্ক করি না, মানে আমাদের এইচএসে তো অত ক্রিটিক্যাল অঙ্ক থাকে না, তো ফলে আমরা এটাকে 1 ধরতে পারি আর কি। তো 1 অ্যাটমসফিয়ার মানে 1 বার এটা বলা যায়। কিন্তু দেখো খুব ভালো করে দেখো 1.01325 এতগুলো ভ্যালু আছে। তো এইটা হচ্ছে এক্স্যাক্ট ভ্যালু একটা অ্যাটমসফিয়ার আর একটা বারের মধ্যে সম্পর্ক, এটা মনে রেখো আর কি। হ্যাঁ, কিন্তু আমরা যে অ্যাপ্রক্সিমেটেড অ্যাজ 1 বার, এটা আমরা কাজ চালিয়ে দিই এটা দিয়ে আর কি। আচ্ছা, আর 1 অ্যাটমসফিয়ার মানে 76 মিলিমিটার অফ এইচজি, অর এটাকে বলা হয় 76 আচ্ছা, মিলিমিটারটাকে আমরা যদি সেন্টিমিটার করে দিই, সেন্টিমিটার এইচজি। হ্যাঁ, বলে 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ, এটা বলা হয়। তাহলে 76 সেন্টিমিটার অফ এইচজি, বা এটাকে সেন্টিমিটারকে মিলিমিটার করলে এক ঘর মানে সরে যাবে, মানে 10 গুণ হয়ে যাবে, তাহলে 760 মিলিমিটার অফ এইচজি। এটা হচ্ছে তোমার অ্যাটমসফিয়ারের ইউনিট। আচ্ছা, অ্যাটমসফিয়ারের সঙ্গে মিলিমিটার এইচজির কনভার্সন আর কি। আচ্ছা, আর একটা হচ্ছে মিলিমিটার এইচজি মানেই আবার টর। হ্যাঁ,
তাহলে কী হয়ে যাবে, 1 অ্যাটমসফিয়ার মানে 760 টর হয়ে যাবে। তাহলে এখান থেকে কী পেলাম, এটা মানে এটা যদি হয় তাহলে মিলিমিটার এইচজি মানেই টর, মিলিমিটার এইচজি মানেই টর। ওকে, তাহলে মিলিমিটার এইচজি আর টর কী হবে বলো, মিলিমিটার এইচজি আর টর কী হবে, একই হবে, তাই না? তাহলে 1 অ্যাটমসফিয়ার মানে 760 টর বা 760 মিলিমিটার অফ এইচজি। আচ্ছা, নেক্সট আরেকটা জিনিস দেখে রাখো যে 1 অ্যাটমসফিয়ার মানে হচ্ছে ওই দেখো 1.01325, যেটা আমি আগে বলছিলাম, ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। দেখো তাহলে কী হয়ে গেল, 1 অ্যাটমসফিয়ার এত নিউটন পার মিটার স্কোয়ার যদি হয়, তাহলে এই যে দেখো এই পার্টটাকে যদি আমি নিই, এইটা মানে আমি কি বলতে পারি, এইটা মানে আমি বার বলতে পারি। তাহলে 1 বার সমান 10⁵ মানে 5 নিউটন পার মিটার স্কোয়ার হলো। আচ্ছা, এটাকে আবার বলা হয় পাস্কাল, ঠিক আছে? তাহলে হুইচ ক্যান বি টেকেন অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে? এটা আমাদের অত লাগে না, মেনলি আমাদের এইটা মাথায় রাখবে, এইটা লাগবে, এটাও খুব একটা লাগে না, মানে এই দুটো মেনলি বেশি লাগে কেমিস্ট্রিতে, এইটা একটু মাথায় রেখো মোটামুটি, এটা ভালো করে মনে রেখো 1.01325। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই হয়ে গেল। তাহলে ব্যাপার হলো, তাহলে আমাদের তাহলে এই হলো টোটাল একটা ইন্ট্রোডাকশান, যেখানে আমরা যে ক্লাস 7, 8, 9, 10-এ যেসব জিনিস ইউনিট নিয়ে পড়েছি সেগুলো নিয়ে একটু আমি আলোচনা করে নিলাম। আচ্ছা, নেক্সট দিনও আমরা এইভাবেই খুব স্মুথলি ফান্ডামেন্টাল জায়গাগুলো ক্লিয়ার করবো, তারপর আস্তে আস্তে কেমিস্ট্রিতে আমরা ঢুকে যাবো আর কি। দেখো এই ক্লাসের মধ্যে তোমাদের তেমন কিছু নতুন কিছু নেই যে ক্লাস 11-এর উঠে বোঝা যাবে না বা এরকম কিছু না, এইগুলো তুমি ইজিলি বুঝতে পারলে, কারণ এগুলো আমরা তুমি দেখবে ক্লাস 6, 7 থেকে এগুলো পড়া শুরু করে দিয়েছো তুমি, এগুলো সম্বন্ধে তোমার ধারণা আগে থেকে আছে। তো এইভাবে আমরা আস্তে আস্তে করে এগোবো। এই জায়গাগুলো যদি তোমার ভালো করে একটু ক্লিয়ার থাকে, আরও আগে এগুলো তো খুব সিম্পল, এরপর আস্তে আস্তে আরও যদি এগোই, মানে আরও জিনিসগুলো যদি তোমার ভালো করে জানতে পারো প্রথমে, তাহলে দেখবে কেমিস্ট্রির ওই বিশেষ করে ফিজিক্যাল কেমিস্ট্রি, তো ফিজিক্যাল কেমিস্ট্রি নিউমেরিক্যাল করতে কোনো অসুবিধা হবে না আর কি। তো সেগুলো খুব সহজেই তোমরা ইউনিট কনভার্সন করতে পারবে, সেখানে ওই কনসেন্ট্রেশন, তারপর প্র্যাকটিক্যালের যে অঙ্কগুলো বিশেষ করে সেইগুলোও করতে পারবে খুব ভালোভাবে। এই মূল কনসেপ্ট বা এই ইন্ট্রোডাকশানগুলো যদি তোমার খুব ভালো থাকে, মানে বেসিক কনসেপ্টগুলো তোমার যদি ভালো থাকে, তো এইভাবে আমরা এগিয়ে যাব। তো তোমরা রেগুলার এটাকে ফলো করো, দেখবে তোমাদের ভালোই হবে আর কি। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।